হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমাদের আজকে অ্যারিথমেটিক ম্যাথ ফ্রম জিরো টু হিরো বইয়ের আমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু সমাধান করাবো। আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে যদি বলো মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট টিপিক্যাল চ্যাপ্টার কোনটা, তাহলেই কিন্তু সবার আগে নাম আসে নাম্বার সিস্টেম। আর এমন কোনো বছর নেই বা এমন কোনো পরীক্ষা নেই যেখানে নাম্বার সিস্টেমের প্রশ্ন জিজ্ঞাসা করে না। সুতরাং ভীষণ ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের যে সমাধানটা আমরা করব সেটা কয়েকটা ভিডিওতে কিন্তু আমি সম্পন্ন করব। তোমরা পুরো সিরিজটাই কিন্তু দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কেমন বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব লেকচার নাম্বার 1। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলছে। প্রথমে দেওয়া হয়েছে কিছু কনসেপ্ট ও ধারণা। আচ্ছা, যেহেতু চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেম, নাম্বার সম্পর্কে একটু তোমাদের আগে আইডিয়া দিই। নাম্বার নাম্বার কি জিনিস? নাম্বার হলো সংখ্যা, তাই না? নাম্বার বা সংখ্যা তোমরা অনেক প্রকারের জানো। তো আমি তোমাদের মূলত দুটো ভাগে আগে ভাগ করে দেখাই। দেখো, একদিকে লিখছি রিয়েল বা বাস্তব, আর একদিকে লিখছি কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার আর একটা কি কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার এটা একটা ছোট্ট একটা পোর্শন, খুব একটা বেশি টাফ কিছু না, জাস্ট সামান্য একটা বিষয়। রিয়েল নাম্বারের মধ্যে আমি তোমাকে আগে বুঝিয়ে দিই রিয়েল নাম্বারের মধ্যে কি কি আছে। রিয়েল নাম্বারের মধ্যে সমস্ত টাইপের সংখ্যা আছে, কমপ্লেক্সটা বাদে। এবার কমপ্লেক্স তাহলে কী জিনিস সেটা একটুখানি বলে দিই। মনে করো তোমরা তো √3 তো বের করেছো না, √3 বের করেছো, তাহলে সেইটা হলো রিয়েল নাম্বারের মধ্যে পড়বে। কিন্তু তোমাকে যদি বলি আমি -√3, তাহলে সেই জিনিসটা চলে আসবে কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল আর কমপ্লেক্সের মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স, যে রিয়েল নাম্বারে যদি রুটের ভিতরে প্লাস থাকে, কমপ্লেক্স নাম্বারে রুটের ভিতরে কি থাকবে, মাইনাস। এই হলো কথা। তাহলে এই যে √-1 এইটাকেই একটা আই দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, √-1টাকেই কী দ্বারা ডিনোট করা হয়, আই দ্বারা ডিনোট করা হয়। এই হলো আমার এখানকার কনসেপ্ট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। এর উপরে এটা যেহেতু সিলেবাসে তোমাদের নেই, তাই এর সম্পর্কে তোমাকে বেশি কিছু জানতে হবে না, কিন্তু তোমাদের এই রিয়েল নাম্বার সম্পর্কে জানতে হবে। রিয়েল নাম্বার কিন্তু তোমরা যদি ভাগ করতে চাও রিয়েল নাম্বারকে মোটামুটিভাবে, তাহলে রিয়েল নাম্বার দুই প্রকার। একটা হলো রেশনাল বা মূলদ, আর একটা হলো ইরেশনাল, অমূলদ। ঠিক আছে, তোমরা বাংলাটা লিখে নেবে, মূলদ আর একটা কি অমূলদ। মূলদ মানে কি, যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যেমন 0 একটা মূলদ সংখ্যা, 1, 2, 3 এরাও মূলদ সংখ্যা। যদি মনে করো লিখছি আমি 8/15, এটাও একটা মূলদ সংখ্যা, কেননা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। বা তুমি যদি লিখতে চাও -3/8, এটাও একটা মূলদ সংখ্যা। প্লাস মাইনাস সব কিছুই হবে। এই হলো মোদ্দা কথা এখানে বলার ছিল। তাহলে 0টাও কিন্তু এখানে ইনক্লুড আছে, হ্যাঁ, রেশনাল নাম্বারে। আচ্ছা, ইরেশনাল নাম্বার মানে কি, যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না। যেমন কি, মনে করো √2, √3, ঠিক আছে, এরা ইরেশনাল নাম্বার। বা তুমি বলতে পারো আর বা যার কোনো মান, ইরেশনাল নাম্বার মানে কি, যার কোনো ফিক্সড মান নেই, ঠিক আছে, তাকে কিন্তু ইরেশনাল নাম্বার বলা যায়। তাহলে √2, √3 এদের কিন্তু তোমার ক্যালকুলেটর সঠিক মান কিন্তু দিতে পারবে না। ঠিক আছে, এইবার ইরেশনাল নাম্বারের মধ্যে আর একটা স্পেসিফিক্যালি আর একটা তোমাকে সংখ্যা পড়তে হবে, যেটা কিনা আমরা পরিমিতিতে ইউজ করি, 22/7। 22/7 আর এক নাম কি আছে, পাই। তাহলে এটাও কিন্তু ইরেশনাল নাম্বারের মধ্যে পড়বে। তার কারণ হলো 22/7 কিন্তু আমরা কোনো নির্দিষ্ট মান বলতে পারি না।
এইবার তোমার ইরেশনাল নাম্বার হয়ে গেল। রেশনাল নাম্বারকে যদি তুমি ভাগ করতে চাও তাহলে এটাকেও আবার দুভাগে ভাগ করা যায়। একদিকে লিখি ইন্টিজার, আর একদিকে লিখি ফ্রাকশন, ভগ্নাংশ। ফ্রাকশনস মানে কি? একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ফ্রাকশন বা ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে ভগ্নাংশের মধ্যে তুমি বুঝতেই পারছো যে 8/15 যেটা লিখেছিলাম সেইটা চলে যাবে এইদিকে। আর ইন্টিজারের মধ্যে কারা আসবে? ইন্টিজারের মধ্যে তুমি বলে যে পূর্ণ সংখ্যা 0, 1, 2 এরা যাবে, -1, -2 এরা যাবে, তাই না? এরা হলো ইন্টিজারের মধ্যে আসবে। এইবার ইন্টিজারকে যদি আমি ভাঙি, ইন্টিজারকে ভাঙলে তুমি বলবে যে দাদা 2 রকমের ইন্টিজার হতে পারে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ ইন্টিজার। এরকম করা যেতে পারে, কিন্তু আমি একটা কাজ করি, পজিটিভ ইন্টিজারকে একটা নামকরণ করা যেতে পারে, সেইটা করে দিই। হ্যাঁ, পজিটিভ ইন্টিজারকে তুমি করে দাও হোল নাম্বার, হোল নাম্বার, ঠিক আছে? আর নেগেটিভ ইন্টিজার যেটা, সেটাকে নেগেটিভ ইন্টিজারই লিখে রাখি, নেগেটিভ ইন্টিজার। আচ্ছা, হোল নাম্বারের মধ্যে কী কী আসবে? 0, 1, 2, 3 এইগুলো চলে যাবে। আচ্ছা, নেগেটিভ ইন্টিজারের মধ্যে কারা কারা আসবে? -1, -2, -3 এরা চলে যাবে, ঠিক আছে? এবার হোল নাম্বারের থেকে জাস্ট তুমি যদি জিরোকে বাদ দিয়ে দাও, হোল নাম্বার থেকে জাস্ট তুমি যদি জিরোকে বাদ দিয়ে দাও, তাহলে যেটাকে পাবে সেটাকে কি বলবে? ন্যাচারাল নাম্বার। এটা একটু মনে রাখতে হবে। তাহলে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে পার্থক্য বারবার পরীক্ষা আসে। হ্যাঁ, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার, এই জিনিসটাকে কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ন্যাচারাল নাম্বারে জাস্ট কি জিরো মানে বাদ হয়ে যাবে, আর এই দিকে হলো জিরো আর একটা ঢুকে যাবে। তাহলে আমি বলবো হোল নাম্বারকে দুটো ভাগে ভেঙে দিলাম, একটার দিকে জিরো রাখলাম আর একদিকে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? এইদিকে লিখে দিই ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? তুমি বলবে যে 1, 2, 3, 4 এরা হলো ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? এইবার জিরোর ক্ষেত্রে আমি একটা স্পেসিফিক্যালি কথা বলে দিই। জিরোকে কিন্তু ইভেন হিসাবে ট্রিট করা যায়, কিন্তু ইভেন ইন্টিজার বলতে পারবে না, ঠিক আছে? জিরো ইভেন হিসাবে ধরা হয় কিন্তু ইভেন ইন্টিজার নয়, এই কথাটা একটু মনে রেখো। হ্যাঁ, তারপরে আমি চলে আসি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে। ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা দেখব এইটাকেও দুই ভাগে ভাঙা যেতে পারে চাইলে। কীভাবে? ইভেন আর অড। ইভেন আর কি অড। ইভেনের মধ্যে কারা কারা আসবে? 2, 4, 6 এরা আসবে। অডের মধ্যে কারা কারা আসবে? অডের মধ্যে আসবে 1, 3, 5 এরা আসবে, তাই না? এইবার আচ্ছা, এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে ভাঙলাম, তাই তো? ইভেন আর অড। এইবার এই যে ন্যাচারাল নাম্বার, এর মধ্যে কিছু সংখ্যা আছে যাদেরকে কি বলা হয়? প্রাইম। প্রাইম বা মৌলিক, ঠিক আছে? যে সমস্ত সংখ্যাকে, বাংলাটা একটু লিখে দিচ্ছি, যে সমস্ত সংখ্যাকে এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে কিন্তু মৌলিক সংখ্যা বলে। এবং সবচেয়ে ছোট যদি মৌলিক সংখ্যা তুমি দেখতে চাও তাহলে তার নাম হলো 2, এবং এটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এই কথাটা মনে রাখতে। সব থেকে ছোট মৌলিক সংখ্যার নাম কি? 2, আর এটা একমাত্র মৌলিক সংখ্যা। তারপরে 3, 5, 7, 11 এরা সবাই কিন্তু মৌলিক সংখ্যা। তো কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার পরীক্ষা আসে, তোমরা কি করবে? মুখস্থ করে নেবে। কি? যদি বলে 50-এর ছোট,
50-এর ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? 50-এর থেকে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? উত্তর করবে 15টি। আর 100-এর থেকে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? উত্তর করবে 25। এই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমরা এই জিনিসটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে 200-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার সংখ্যা কয়টি? এটা কমেন্টে লিখবে। দেখি কারা কারা জিনিসটা ভালো করে জানে, তারাই একমাত্র কমেন্ট করবে। আচ্ছা, এরপরে মৌলিক তো গেল, এরপরে আমি একটা কোশ্চেন লিখি পরস্পর মৌলিক। কি বলছি? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক কাকে বলে? দুটো সংখ্যা নিজেরা মৌলিক না, কিন্তু পরস্পর মৌলিক সবসময় জোড়ায় জোড়ায় হয় কিন্তু, হ্যাঁ। মনে করো 9 একটা মৌলিক সংখ্যা না, 8ও একটা মৌলিক সংখ্যা না, তাই না? 8কে ভাঙা যায়, 9কেও ভাঙা যায়, কিন্তু এরা না পরস্পর মৌলিক, কেননা এদের মধ্যে কমন কোনো সংখ্যা নেই। এদের মধ্যে কমন কোনো সংখ্যাই কিন্তু নেই, তাই এরা কিন্তু পরস্পর মৌলিক। আচ্ছা, বলো তো দেখি 15 আর 18, 15 আর 18 এরা কি পরস্পর মৌলিক হবে? বলবে না, এরা পরস্পর মৌলিক হবে না। তার কারণ কি? এদের মধ্যে একটা কমন সংখ্যা আছে, দুজনেই কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়, তাই না? 3 5 15, 3 6 18। তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক নয়, কিন্তু 8 আর 9 এরা পরস্পর মৌলিক। আর একটা কথা তুমি একটু মাথায় রেখো, স্টেটমেন্ট টাইপের মাঝে মধ্যে প্রশ্ন দেয় তো, তার জন্য বলছি, যে কোনো পরপর দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবেই হবে। মনে করো 99 আর তার পরের সংখ্যা কি? 100, এরা পরস্পর মৌলিক হবেই হবে। তাহলে যে কোনো পরপর দুটো সংখ্যা সবসময় কিন্তু পরস্পর মৌলিক হয়ই হয়। এটা কখনো কখনো স্টেটমেন্টে পরীক্ষায় চলে আসতে পারে, ঠিক আছে? তো পরস্পর মৌলিকটা বুঝেছো। এইবার আসছি কিছু সূত্রের ক্ষেত্রে। মনে করো স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম nটি স্বাভাবিক সংখ্যার যোগফল, 1 2 3 এরকম করে কত অবধি বলছি? nটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? তুমি বলবে n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? যেখানে গিয়ে শেষ হবে ঠিক তার পরের সংখ্যার সাথে গুণ বাই 2। যদি আমি বলি 1 থেকে 50 অবধি যোগফল কি হবে? তুমি বললে সূত্র একটু আগে শেখালে 50 ইন্টু 51/2, মানে যেখানে গিয়ে শেষ হবে ঠিক তার পরের সংখ্যা গুণ, মানে 1 থেকে 50 বলেছি, তাহলে 50 ইন্টু 51/2, এই হলো সূত্র। এটা গেল হলো স্বাভাবিক সংখ্যার যোগফল। এইবার যদি আমি তোমাকে বলি এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর যোগফল, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এরকম করে মনে করো nটা বিজোড় সংখ্যার যোগফল, nখানা বিজোড় সংখ্যার যোগফল, এর সূত্র হলো n স্কোয়ার। কী হবে সূত্র? n স্কোয়ার। এবার বলছি nখানা জোড় সংখ্যা, মানে 2 4 6 8, এরা কি সব জোড় সংখ্যা না? তাহলে এই জোড় সংখ্যাগুলোর যোগফল যদি nt হয়, nt কিন্তু n পর্যন্ত না, nt, তাহলে তুমি বলবে তার সূত্র হলো n ইন্টু n প্লাস 1। অবশ্যই কিন্তু নোট করে নেবে তোমাদের খাতায়, তার কারণ আগামীতে কিন্তু প্রতি পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসে। তাহলে 1 থেকে n অবধি যোগফল হলে n ইন্টু n প্লাস 1/2। 1 থেকে nটি প্রথম থেকে মনে করো প্রথম nটি বিজোড় সংখ্যা, কি বলছি এর নাম? বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি? n স্কোয়ার। আর প্রথম nটি জোড় সংখ্যার যোগফলের সূত্র কি বলবা? n ইন্টু n প্লাস 1। গেল। এইবার আমি বলছি প্রথম nখানা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি? মানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার যোগ ডট ডট করে যদি বলি আমি n-এর স্কোয়ার, মানে nখানা সংখ্যার বর্গের সমষ্টি, তুমি বললে সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6।
ঠিক আছে, সবাই মুখস্থ রাখে, তোমরা মুখস্থ রাখবে। যে কোনো সহজ সহজ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, যেমন কি পুলিশ টুলিশের পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে কিন্তু। তাহলে প্রথমে এনখানা কি বললাম, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। এইবার একের কিউব, দুইয়ের কিউব, তিনের কিউব, এইভাবে যদি আমি বলি এনখানা স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফল অর্থাৎ ঘনের যোগফল, তখন তুমি বলবে এমনি যে এই যে সূত্রটা ছিল সেটাই প্রথমে আগে লিখতে হবে, মানে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ছিল তো প্রথমে, তার হোল স্কোয়ার করে দিতে হবে। তার কি করে দিতে হবে? হোল স্কোয়ার। তাহলে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র বলবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, আর প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফলের সূত্র n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, তার আবার কি আছে, একটা এক্সট্রা স্কোয়ার আছে। এই হলো কনসেপ্ট। তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাসের প্রথম অঙ্ক দিয়ে। কি বলছে প্রথম অঙ্ক? 11 থেকে 50 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে যেগুলি 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়? তাহলে 7 দ্বারা ভাগ করা যায় কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে তুমি বলবে আগে 7 দ্বারা ভাগ করা যায় কারা কারা দেখে নিই। 11 থেকে 50 পর্যন্ত, তাই না? কোনটা দ্বারা ভাগ করা যায়? 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে তুমি বলবে যে 7 দ্বারা ভাগ করা যায়, 7 দুগুণী 14, 3 সাতটা 21, 4 সাতটা 28, 5 সাতটা 35, 6 সাতটা 42 আর 7 সাতটা 49। এদেরকে ভাগ করা যায় 7 দিয়ে, তাই না? কিন্তু বলেছে 3 দ্বারা ভাগ যাবে না। 3 দ্বারা ভাগ কিন্তু যাবে না। তাহলে 3 দ্বারা ভাগ যায় কারা? তুমি বলো যে 21 3 দ্বারা ভাগ যায়, 21, 42 3 দিয়ে ভাগ যায়। তাহলে এদেরকে কিন্তু নিলে চলবে না। তাহলে কাদের কাদের নিতে হবে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে হয়ে গেল এই প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছ? চারটে হয়ে গেল এই প্রশ্নের উত্তর। এইবার তুমি যদি বলো তাহলে দাদা এইভাবে কি বের করে করে দেখব? আমি বলবো না, এইভাবে কিন্তু বের করবে না। বলো 11 থেকে 50 পর্যন্ত গ্যাপটা কত? তুমি বলো 11 থেকে 50 পর্যন্ত গ্যাপ হলো 9 আর এখানে 2, তাই তো 39। এবার বলো কত দ্বারা ভাগ বলেছে? 7 দ্বারা ভাগ যাবে। তাহলে 1/7 ভাগ যাবে, যেহেতু 3 দ্বারা ভাগ যাবে না বলেছে। 3 দ্বারা ভাগ যাবে না মানে 2/3 লিখবে, বুঝেছো? যদি ভাগ যেত তাহলে আমি 1/3 লিখতাম, আর যেহেতু ভাগ যাবে না বলেছে তাহলে 2/3 লিখবে। 7 দ্বারা ভাগ যাবে বলেছে তাই 1/7 লিখলাম। যদি ভাগ যাবে না বলতো তাহলে 6/7 লিখতাম, বুঝেছো? তাহলে এখানে 3 দিয়ে যদি কাটি, 3 13 39, আর 7 দিয়ে যদি কাটি তাহলে 7 দুগুণী 14, প্রায় 2-এর কাছাকাছি চলে যাচ্ছে না? প্রায় 2-এর কাছাকাছি। আর এই 2 দুগুণী কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তোমরা উত্তর করে দিতে পারো কিন্তু, ঠিক আছে? এটা আরও ভালোভাবে তোমাদের আস্তে আস্তে আরও শেখাবো, তখন তোমরা এই জিনিসটা কিন্তু পুরোপুরি বুঝে যাবে। আচ্ছা, অথবা তুমি কি দেখতে পারতে যে 7, এখানে অ্যাকচুয়ালি অনেকে এই নিয়মটা করে থাকে, 7 দিয়ে ভাগ যাচ্ছে কতগুলো দেখতো, মানে 11 থেকে 50 পর্যন্ত তুমি বলবে যে 7 দিয়ে ভাগ যাবে কারা কারা। 7 দুগুণী 14 দিয়ে শুরু হবে, আর 7 7 49, যেখানে শতককে 7টা নেই, তার মানে 6টা ভাগ যাবে, 6টি, আর 21, 3 7টা যেহেতু 21, 3 দিয়ে ভাগ যাবে না মানে কোনটা? 21 দ্বারা দেখতে হবে। 3 দ্বারা ভাগ যাবে না মানে আমি বলবো 3 7 21 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে? যেহেতু 7 দ্বারা ভাগ যাবে বলেছে, আর 3 দ্বারা যেহেতু যাবে না, তার মানে 21 দ্বারা ভাগ যাবে না, সেটা দেখব। 21 দ্বারা ভাগ যায় কারা কারা? 21 অক্ষে 21, 21 দুগুণী 42, দুটোই আছে 11 থেকে 50-এর মধ্যে, তাহলে 2টি দিয়ে এদের যে বিয়োগ করলে কত পাওয়া যায়? 4টি। এইভাবে কিন্তু অনেকে বের করে থাকে, কিন্তু তোমরা তো করবে এই বিষয়টা, আর এইটাকে তোমাকে
মাস্টার বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার, একটুখানি ওয়েট করো। চলো দেখি পরের প্রশ্ন। ১৪তম সংখ্যাটি খুঁজুন যা এত থেকে বিয়োগ করা হলে ফলস্বরূপ সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আগে তোমাকে জানতে হবে। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? তুমি বলবে শেষ অঙ্ক যদি জোড় হয়, শেষ অঙ্কটা যদি শেষ অঙ্ক যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ অঙ্কটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? তুমি বলো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেষ 2 অঙ্ক, শেষ কয় অঙ্ক? 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? তুমি বলবে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো শেষ 3 অঙ্ক, শেষ কয় অঙ্ক? 3 অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়। 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষ 4 অঙ্ক যদি 16 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এর পিছনে লজিকটা কি? তার কারণ হলো 2 দ্বারা ভাগ করতে চাও, তার মানে শেষ অঙ্কটা জাস্ট শেষ একটা অঙ্কই দেখবে। তার কারণ কি? 2 মানে হলো 2 এর পাওয়ারে 1 যেহেতু। আচ্ছা, 4 মানে কি? 4 মানে 2 এর পাওয়ারে 2, তার মানে শেষ কয়টা অঙ্ক? 2টো অঙ্ক দেখতে হবে। আচ্ছা, 8 মানে কি? 2 এর কিউব, তার জন্য শেষ 3টে অঙ্ক দেখতে হবে। 16 মানে কি? 2 এর যেহেতু মাথায় 4, তাই শেষ 4 অঙ্ক দেখতে হবে। এই হলো বিষয়। 4 দ্বারা বিভাজ্য হতে গেলে তুমি বলবে যে আমি শুধুমাত্র শেষ 2টো অঙ্ক দেবো। তাহলে 45 থেকে লাস্টের 2টো অঙ্ক কি কি দেখতেই পাচ্ছ তো, লাস্ট 2 অঙ্ক কি? 45। তার থেকে কত বাদ দিলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে? তুমি বলবে 1 বাদ দিলেই হবে, সব থেকে কম 1 বাদ দিলেই হবে। আর 1 বাদ দিলে কত হয়? এটা 44, 4 এবং 40 ভাগ চলে যাবে, তাই না? তাহলে 1 বাদ দিলেই তোমার কিন্তু উত্তরটা চলে আসবে। প্রথম 30টি জোড় সংখ্যার যোগফল। দেখো তোমাকে কি সূত্র শিখিয়েছি? তুমি বলবে হ্যাঁ দাদা, সূত্র তো শিখিয়েছ। প্রথম 30টি জোড় সংখ্যা, এই যে সূত্র, তাই না? এইটা হলো সেই সূত্র। প্রথম এনটি জোড় সংখ্যার সূত্র কি বলবে? যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1। তাহলে তুমি বলবে যে প্রথম 30টি জোড় সংখ্যার সূত্র 30 ইন্টু 31। কীভাবে বলো? 30 ইন্টু 31। তার মানে 3 অক্ষে 3, 3 তিরিকে 9, আর একটা 930। অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। যদি এক্স আর ওয়াই জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এই ধরনের প্রশ্ন যখনই আসবে তোমরা যেন ভয় পেয়ে যেও না। তুমি একদম বুদ্ধি করে একটা জোড় সংখ্যা ধরে নাও। বলো এক্স আর ওয়াই যদি জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তাহলে জোড় সংখ্যা তুমি কি ধরতে জানো না? তুমি বলবে হ্যাঁ, 2 ধরে নিই আর একটাকে 4 ধরে নিই, 4 ধরে নিই। এইবার বলো, এখানে তো গুণফল, তাহলে 2 গুণ 4, 4 দুগুণে 8, এটা তো বিজোড় না। এখানেও হবে না দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এইখানে হয়ে যাবে। দেখো 2 যোগ 4 যোগ 1 আছে না? তাহলে 4 আর 2 6 রাখে কত? 7। এইটা হয়ে যাবে। আর প্রথমটা তোমার দেখার দরকার নেই, এটাও কিন্তু জোড় সংখ্যায় থাকবে। তার কারণ হলো এক্স মানে 2, তার মাথায় মনে করো 4, এটা তো জোড় সংখ্যায় থাকবে, তাই না? চলে আসি তার পরের প্রশ্ন। 3টি মৌলিক সংখ্যাকে অবরোহ মানে কি? আরোহ আর অবরোহ। অবরোহ মানে বড় থেকে ছোট, অবরোহ মানে মনে রেখো বড় থেকে ছোট, আর আরোহ মানে ছোট থেকে বড়। হ্যাঁ, এটা বড় থেকে ছোট আকারে সাজানো হয়েছে। প্রথম দুটির গুণফল বলছে 323, আর শেষ দুটির গুণফল বলে দিয়েছে 221। তাহলে বড় মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা বলো তো, 221কে কি দিয়ে ভাঙতে পারো? 221কে তুমি বলবে যে 221কে যদি ভাঙতে চাই, 2 2 4 1 5 হচ্ছে, তাই না? 3 দিয়ে তো ভাগ যায়ই না। তাহলে তাহলে কত দিয়ে করা যেতে পারে? 11 দিয়েও হবে না। 13কে 13, 7 13 91। হ্যাঁ, 13 গুণ কত করলে বলো তো? 17 করলে কিন্তু 221 হয়। ঠিক আছে? তাহলে 323কে যদি তুমি ভাঙো, তুমি বললো যে 17 তো ভাগ যাবেই, তার কারণ হলো 17 তো মিডিলে আছে, তাই না? তুমি বলছো যে 3টে সংখ্যা এক্স ওয়াই আর জেড যদি হয়, তার মধ্যে প্রথম দুটোর গুণফল কি? প্রথম দুটোর গুণফল 323, আর শেষ দুটোর গুণফল কত বলে দিয়েছে? সব থেকে ছোটোটার মাঝেরটার গুণফল বলেছে 221। তাহলে তুমি বলবে যে
মাঝেরটা তো 17 বেরিয়েই গেল, আর সব থেকে ছোটোটা হলো 13 বেরিয়েই গেল। তাহলে এই দিকেরটা কত? 17 দিয়ে ভাগ করো, 17 অক্কে 17, 17 34, 17 অক্কে 17 যাবে, তাহলে এক বাদ গেল। আর পড়ে থাকবে কত বলো? আর 9, তাহলে 19। কত হচ্ছে? 17 গুণ 19 করলে কিন্তু 323 হয়। তাহলে চেয়েছে বড় মৌলিক সংখ্যাটি কত? তাহলে উত্তর কি করবে? অপশান বি হলো সঠিক অ্যান্সার। এই ধরনের প্রশ্নগুলো না ভীষণ ভীষণ পরিমাণে পরীক্ষায় আসে, তো একটু খেয়াল রেখো। এর জন্য আরও সুন্দর ট্রিক্স আমি তোমাকে একটু পরে বলবো, যখন একটু কঠিন অঙ্ক আসবে। 17, 19, 13 এ তো খুব সহজ বলে আমি এখন আপাতত সেই ট্রিক্সে গেলাম না। তোমাকে খুব শিগগিরই আমি ট্রিক্স বলবো, যেখানে তুমি বড় বড় যদি মানে মৌলিক সংখ্যার গুণফল দেয়, আর তুমি সেখানে চটজলদি কীভাবে উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, এই কনসেপ্টের উপরে খুব প্রশ্ন আসে, রেডি থেকো তোমরা। আগামী ভিডিওতে আমি সেই কনসেপ্টটা শেখাবো। 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এটাও বলেছে। প্রথম 3টির গুণফল 255, আর শেষ 3টির গুণফল 1955। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, 255, 255 মধ্যে 3 দিয়ে তো ভাগ যায়, কেননা 3 আটা 24, 3 গুণ 3 আটা 24, 3 পাঁচা 15, মানে 3 গুণ 85। আবার এইটাকে যদি ভাঙো তাহলে তুমি কিভাবে? 3 গুণ 85 মানে 5 17 85। তাহলে দেখো কটা সংখ্যা পেলাম? 3টে সংখ্যা, প্রথম 3টে পেয়ে গেছি। এবার শেষ 3টে মানে কি? শেষ 3টে মানে হলো, তুমি বলো যে 5 আর 7 17 তো রয়েইছে, 5 আর 17 তো রয়েছে, তাহলে আর একটা সংখ্যাই পড়ে থাকলো। 5 আর 17 তো রয়েছে, শেষ 3টে মানে কি? মাঝের দুটো তো নেবে, আর লাস্ট একটা সংখ্যা পড়ে আছে, এদের গুণফল বলছে যে 1955। আচ্ছা, তুমি একটা কথা বলো, এখানে 5 17 কত? 5 দিয়ে কেটে দিই এটাকে, হ্যাঁ, 5 দিয়ে কেটে দিলে 5 3 5 15 পড়ে থাকে হলো 4, 5 9 45, 5 অক্ষে 5, 17 দিয়ে যদি কাটি, 17 দুগুণে 34, 3 17 51, তার মানে 23 হবে, তাই তো? 5 17 23, এই তিনটের গুণফল হলো 1955। তাহলে বলেছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে তুমি উত্তর করে দেবে সব থেকে বড় সংখ্যা হলো 23। অপশান সি হলো তোমার এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের অঙ্ক। একটি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের চেয়ে 4 বেশি। প্রদত্ত সংখ্যার এবং এর অঙ্কের যোগফলের গুণফল 370। সংখ্যাটি কত হবে? এই হলো আমার প্রশ্ন। এই ধরনের অঙ্ক যখনই আসবে তখনই কিন্তু তোমাদের অপশান টেস্ট করতে হবে। অঙ্কটা পড়ে কিভাবে বুঝবে? যখনই বলবে এককের অঙ্ক, দশকের অঙ্ক, এই ধরনের যখন অঙ্ক থাকবে, ঠিক আছে, তাহলে একটি 2 অঙ্কের সংখ্যা কি বলছে? এককের অঙ্কটা দশকের অঙ্কের চেয়ে 4 বেশি। তাহলে কোনো একটা সংখ্যার এককের মানে এইটাকে বোঝায়, আর দশক মানে এইটাকে বোঝায়। তাহলে তুমি দেখতে পাচ্ছ এককের অঙ্ক তো 4 বেশি এখানে হচ্ছে না, এখানে তো অ্যাকচুয়ালি কম, তাই না? তাহলে এই অপশান নিশ্চয় হবে না। এখানে দেখো তো এককের অঙ্ক 4 বেশি কিনা, বলবে হ্যাঁ এককের অঙ্ক তো 4 বেশি। এখানে দেখো এককের অঙ্ক 4 বেশি কিনা, তুমি বললো হ্যাঁ এখানেও তো 4 বেশি এককের অঙ্কটা। আচ্ছা, এখানের অঙ্ক, এইখানেরটাও এককের অঙ্ক কিন্তু 4 কম অ্যাকচুয়ালি, তাহলে এটাও হবে না। দুটো অপশান কিন্তু হতে পারে। আর লাস্টে কি বলেছে? প্রদত্ত সংখ্যার সাথে যদি এর অঙ্কের যোগফলটাকে গুণ করো তাহলে 370 হবে। সেটা তো দেখেই বোঝাই যাচ্ছে যে 370 মানে 37 থেকেই আসবে। আর এদের অঙ্কের যোগফল কত? 7 আর 3 10, 37 গুণ মানে ওদের অঙ্কের যোগফল করলে কত হচ্ছে? 370 হচ্ছে। তাহলে আমি অপশান সিতে কিন্তু টিক মেরে বেরিয়ে যাব। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে। অপশান টেস্ট কিন্তু বেস্ট সলিউশনের জন্য। কোন অঙ্কগুলোকে? যখন সেই এককের অঙ্ক আর দশকের অঙ্কের মধ্যে সম্পর্ক টাইপের যে প্রশ্নগুলো থাকবে। চলে আসি পরের প্রশ্ন। একটি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের চেয়ে 3 বেশি। আবারও দেখো দিয়ে দিয়েছে সেই একই টাইপের অঙ্ক। প্রদত্ত সংখ্যা এবং এর অঙ্কগুলির যোগফলের গুণফল হলো 324। এবার এই সংখ্যাটিকে নিম্নলিখিত কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে? বাবা,
এইবার অঙ্ক তো তোমাকে আর অপশানের মধ্যে দেয়নি যে কোন সংখ্যাটাকে তুমি বলে দেবে যে এটাই হলো সেই সংখ্যা যেটা আমার অপশানে আছে। এখানে অপশানে তা দেয়নি, এখানে দিয়েছে কার কার মধ্যে থাকবে সেই সংখ্যাটি। চলো তাহলে তোমাকে কনসেপ্ট শিখতেই হবে। কত সুন্দরভাবে দেখো অঙ্কগুলোকে সাজানো রয়েছে যাতে কিনা তোমার পুরো বেসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় সারা জীবনের জন্য। এক্স আর ওয়াই, মনে করো একটা অঙ্কের দুই অঙ্কের সংখ্যার দুটো অঙ্ক, এটাকে বলে দশক আর এটাকে কি বলা হয়, এককের অঙ্ক, তাই না? বলছে যে এককের অঙ্কটা দশকের অঙ্কের চেয়ে 3 বেশি, তাহলে এককের অঙ্কটা মানে ওয়াই দশকের অঙ্ক এক্স এর থেকে 3 বেশি, তাহলে বিয়োগ করলে 3 পাবো। আর প্রদত্ত সংখ্যা মানে প্রদত্ত সংখ্যাটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই, তার সাথে যখন অঙ্কগুলির যোগফলের গুণফল যোগফলটাকে গুণ করা হয় তাহলে গুণফলটা হবে 324। আচ্ছা, এটাও দেখে দেখে করে দেওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি 324কে তুমি ভাঙার চেষ্টা করো। 324কে যদি তুমি ভাঙো তুমি কত পাবে? 3 দিয়ে ভাঙো, 3 গুণ 108 হবে। 108কে যদি 9 দিয়ে ভাঙো তাহলে 9 গুণ 9 অক্ষে 9, 9 দুগুণ 18, 9 গুণ 12 হবে। আচ্ছা, এইবার তাহলে কি বলছে, অঙ্কগুলির যোগফল দিয়ে যদি ইয়ে করো, তাই তো? আর 12 মানে কি অ্যাকচুয়ালি 6 দুগুণই 12। তাহলে সংখ্যাটা কি নিতে পারো তুমি চাইলে এখানে? 35, 30 অপশানে যা যা আছে তুমি এখানে কি সাজাতে পারবে? 2 বেশি, তাই তো? 324-এর মধ্যে 30-এর ঘরের একটা সংখ্যা নিয়ে নিই, যেটা 324-কে ভাঙতে পারা যায়। তাহলে 3 নং 27, 9 6 দুগুণে 12, 3 নং 36। আচ্ছা, 36কে যদি নিই, 36 হলো একটা সংখ্যা যার এককের অঙ্কটা দশকের থেকে 3 বেশি, দেখেছো? দশকের থেকে 3 বেশি। আর এই অঙ্কের সাথে যদি এর অঙ্কগুলোর যোগফল মানে 6 আর 3 9 যখনই গুণ করব, তাহলে দেখো তো 324 আসে কিনা। 4 6 নং 54, 4 হাতে থাকলো 5, 9 3 নং 27 আর 5 কত 32। এই দেখো 324 চলে এলো, তাই না? তাহলে আমি বলবো যে সংখ্যাটা 36 যেহেতু, তাহলে সেটা কার কার মধ্যে আছে? 35 থেকে 40-এর মধ্যে আছে। অপশান এ হলো সঠিক অ্যান্সার। তাহলে এইটার এই এমনি কনসেপচুয়ালি এটা এইভাবে আর করার দরকার নেই, তুমি একদম ডাইরেক্ট কি করবে, যেহেতু কি বলেছে একটা এক্স ওয়াই হলো সংখ্যা আর তার অঙ্কগুলির যোগফল, এই দুটো গুণ করলে 324 হয়। আর যেহেতু আমি দেখলাম যে সমস্ত মানে এই যে সংখ্যাটা তার রেঞ্জটা বলে দিয়েছে, তাই না? অপশানে দেখলাম সবাই কিন্তু 30-এর বেশি, 30-এর বেশি। তাই আমি একটা কাজ করলাম, 30-এর বেশি কোন সংখ্যা দিয়ে 324-কে ভাঙা যায়। তুমি দেখতেই পাচ্ছ যে 30-এর বেশি 36 দিয়ে ভাঙা যায়। 36 গুণ 9 করলে 324 হচ্ছে, এবং 36ই হলো তাহলে সেখানে আমি বলে দেবো সেই সংখ্যাটা। ঠিক আছে, চলে আসি তার পরের অঙ্ক। কি বলছে অঙ্কটা? একটি 2 অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কগুলিকে অদল বদল করে প্রাপ্ত যে সংখ্যাটা তার পার্থক্য বলে দিয়েছে 45। সেই সংখ্যার দুটি অঙ্কের মধ্যে পার্থক্য কত হবে এবং অঙ্কগুলির সংখ্যা অঙ্ক কতগুলি সংখ্যা সম্ভব, এটা আমাকে বের করতে হবে। দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে। বলছে যে একটা 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলিকে অদল বদল করে প্রাপ্ত সংখ্যার মধ্যে পার্থক্য 45। বেশ, মানে ব্যাপার হচ্ছে তুমি একটা 2 অঙ্কের সংখ্যা যদি নাও এক্স আর ওয়াই, এটা একটা 2 অঙ্কের সংখ্যা, আর একে যদি অদল বদল করো অঙ্কগুলোকে, মানে কি ওয়াই এক্স হয়ে যায়, মানে এককের অঙ্ক দশকের ঘরে, দশকের অঙ্ক এককের ঘরে যদি চলে যায়, তাহলে প্রাপ্ত যে সংখ্যাটা তাদের মধ্যেই যে পার্থক্যটা গ্যাপটা সেটাই বলে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি 45। বোঝা গেছে? বলছে সেই সংখ্যার দুটি অঙ্কের মধ্যে পার্থক্য কত হবে। আচ্ছা, তাহলে তুমি বলবে যে যে কোনো 2 অঙ্কের সংখ্যাকে কিভাবে লেখা যায়। মনে করো তোমাকে আমি একটা
ভালোভাবে বোঝাচ্ছি। আগে একটা কনসেপ্ট মনে করো 12কে তুমি কিভাবে বের করবে? 12কে বলবে দশকের ঘরের অঙ্কটাকে 10 দিয়ে গুণ। এর এককের ঘরের অঙ্ক কত? 2 তো। আর দশকের ঘরের অঙ্ক কত? 1। তাহলে এই 1কে 10 দিয়ে গুণ করবে, আর এককের ঘরের অঙ্ক মানে যেটা 2 তাকে 1 দিয়ে গুণ করবে, দিয়ে যোগ করলেই তুমি কিন্তু 10 আর 2 কত পাও? 12 পাও। তাহলে 12 পাওয়ার নিয়ম কি? দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ। তাহলে তুমি বলবে এইখানেও আমি যদি এরকম করি 10x প্লাস ওয়াই হবে, আর এখানেও যদি একই কাজ করি তাহলে আমি বলবো 10y প্লাস এক্স হবে। আর এদেরই বিয়োগফল কি বলে দিয়েছে? 45। তাহলে তুমি বলো 10টা এক্স থেকে একটা এক্স বাদ গেলে অ্যাকচুয়ালি 9টা এক্স, আর 10টা ওয়াই তো মাইনাস আছে তাই না? তার থেকে একটা ওয়াই বাদ গেলে কত হবে? মাইনাস 9টা ওয়াই ইজ ইকুয়াল টু 45। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9 কমন নিয়ে যদি কেটে দিই 5 নং 45। তাহলে তুমি বলবে যে এইরকম কতগুলো জোড়া বানাতে পারবা যাদের গ্যাপটা কিন্তু 5 হবে। তুমি বলবে যদি 6 থেকে 1 বাদ দিই তাহলেই 5 হবে, যদি 7 থেকে 2 বাদ দিই তাহলে 5 হবে, যদি 8 থেকে 3 বাদ দিই তাহলে 5 হবে, 9 থেকে যদি 4 বাদ দাও তাহলেও 5 হবে। তাহলে এরকম কতগুলো জোর করা সম্ভব হলো? 1 2 3 4, 4খানা জোর করা সম্ভব হলো। তাহলে বলছি এরকম কতগুলি সংখ্যা সম্ভব? 4খানা সংখ্যা সম্ভব, একমাত্র একটা অপশানেই ছিল। আর বলছে যে এদের অঙ্কগুলির মধ্যে পার্থক্য কত? এই যে অঙ্কগুলির মধ্যে পার্থক্য মানে এক্স ওয়াই এর মধ্যে গ্যাপটা কত? সেটাও তো 5, সেটাও তো বেরিয়ে গেছে। তাহলে তুমি অপশান ডি কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে, এটুকু বুঝে নিয়েছো। যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করবে, ভিডিওটাকে একটু আগিয়ে নেবে, নিয়ে আর একবার দেখে নেবে, ঠিক আছে? তার পরের অঙ্ক কি বলছে দেখে নি। 9 দাগের, যখন 14 সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীত করা হয় তখন সংখ্যাটি 27 দ্বারা বৃদ্ধি পায়। দেখো একই টাইপের আরও একটা অঙ্ক পেয়ে গেছি, তার ফলে কি হবে? তোমার কনসেপ্টটা আর একবার ঝালাই হয়ে যাবে। 14 সংখ্যাটির অঙ্কগুলিকে বিপরীত করা হয়, তাহলে সংখ্যাটি 27 দ্বারা বৃদ্ধি পায় এমন অন্য কতগুলি, এই জায়গাটা একটু খেয়াল রেখো, অন্য কতগুলি 2 অঙ্কের সংখ্যা 27 বৃদ্ধি পায় যখন তার অঙ্কগুলিকে বিপরীত করা হয়। তাহলে তুমি বলবে আবারও ওই একই কনসেপ্ট, এক্স ওয়াই আর তাকে উল্টে দিলে কি হয়? ওয়াই এক্স, এবং এদের যে গ্যাপ সেটা বলে দিয়েছে 27, কারণ উল্টে দিলে বলছে 27 দ্বারা বৃদ্ধি পায়, তাই? আচ্ছা আচ্ছা, উল্টে দিলে 27 দ্বারা বৃদ্ধি হয় মানে উল্টে দিলে বড় হবে, তাহলে বিয়োগটা উল্টো হয়ে গেল, বুঝলে? এইটা লেখা যাবে না। মনে করো সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি এক্স ওয়াই, সংখ্যাটাকে কি ধরে নিয়েছি? এক্স ওয়াই। এবার তাহলে উল্টে দিলে মানে ওয়াই এক্স হয়ে যাবে, সেইটা বড় হবে মূল সংখ্যার থেকে, হ্যাঁ, এবং কত বড় হবে? 27 বড় হবে বলে দিয়েছে। তাহলে তুমি বলবে যে এই সংখ্যাটাকে লেখার কায়দা তো তুমি একটু আগেই শেখালে, 10y প্লাস এক্স, আর এই সংখ্যাটাকে লেখার কায়দা হলো 10x প্লাস ওয়াই। এবার যদি বাদ দাও তুমি তাহলে ইজ ইকুয়াল টু কি লিখবে? 27। তাহলে 10টা ওয়াই থেকে একটা ওয়াই বাদ গেলে কটা ওয়াই হয়? 9টা ওয়াই। আর 10টা এক্স মাইনাস আছে, তার থেকে একটা এক্স বাদ গেলে কত হয়? 9টা এক্স হয়, ইজ ইকুয়াল টু আমি কি বলবো? 27, তাই না? 9 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে 9 দিয়ে কাটলে 3 নং 27। তাহলে আমি বলতে পারি যে যে সংখ্যাটার যে অঙ্ক দুটো তাদের গ্যাপ কিন্তু 3 বানাতে হবে। সেরকম সংখ্যা কি কি বানাতে পারো? তুমি তো বলবে 3 যদি বানাতে চাও তাহলে 4 মাইনাস 1 করলে 3 হবে। 4 মাইনাস 1টাকে কি নেওয়া যাবে? তুমি বলবে এটা অ্যাকচুয়ালি তো কোন সংখ্যা? এক্স ওয়াই যেহেতু সংখ্যাটা, তাহলে প্রথমে 1 আর তারপরে 4 লিখবো না, সেই 14 চলে আসছে না? বলছি এমন অন্য কতগুলো, অন্য মানে কি 14কে নেওয়া যাবে না। 14 ছাড়া আর কত? তাহলে পরে দেখি, 4 আর 1 এটা তো নেওয়া যাবে না, 5 আর 1 5 আর 2 নেওয়া যাবে, এদের গ্যাপটাও কত হয়? 3 হয়। 6 আর 3 নেওয়া যাবে, এদের গ্যাপও 3 হয়। 7 আর 4 হবে, 8 আর 5 হবে, 9
আর কত হবে 6 হবে। এই কটা কিন্তু সংখ্যা তৈরি করা যায়, ঠিক আছে? 1 2 3 4 5 5টা সংখ্যা কিন্তু 14 ছাড়া আরও তৈরি হয়, যাদের কি বলছে মানে বিপরীত করলে 27 বৃদ্ধি পাবে। যেমন তোমাকে আমি একটা যে কোনো একটা দেখাই এর মধ্যে থেকে, মনে করো এটা হলো অ্যাকচুয়ালি সংখ্যা, এখান থেকে যদি নিই 47 হবে, হ্যাঁ আগে 4 লিখতে হবে তারপর 7 লিখতে হবে। এবার এটাকে মনে করো উল্টে দিলাম মানে কি 74 মনে করো। তাহলে এদের মধ্যে যদি গ্যাপটা তুমি দেখো তাহলে দেখবে যে 27 হবে। এর মধ্যে কত বেড়েছে, বলবা যে 27 বেড়েছে। এইভাবে সব কটাই হবে, হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটার আর একটা নিয়ম আছে। যদি মনে করো 14কে 14 14 এর জন্য 14কে বিপরীত করলে 27 হয়, তাহলে তুমি বলবে 14 এর সাথে যদি 11 যোগ করি তাহলে কত হবে? 25। এর ক্ষেত্রেও হবে। আবার 11 যোগ করি 36, এর ক্ষেত্র হবে। আবার 11 যদি যোগ করি 47, এর ক্ষেত্র হবে। আবার 11 যদি যোগ করি 58, এর ক্ষেত্র হবে। আবার 11 যদি যোগ করি তাহলে কত হবে? এই যে এই সংখ্যাগুলো কিন্তু হতে পারে, এইভাবেও তুমি দেখতে পারো 1 2 3 4 5, ঠিক আছে? এই 5টা কিন্তু সংখ্যা এখানে তৈরি করা যাবে। অপশান ডি হলো সঠিক অ্যান্সার। 11 যোগ করেও করতে পারো এই নিয়মটা, বা আমার এই দিকের নিয়মটা কনসেপচুয়ালিও তুমি করতে পারো। আচ্ছা, এরপরে কি বলছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কের গুণফল হলো 12। অঙ্কের গুণফল কি বলছে? 12। যখন সেই সংখ্যার সাথে 9 যোগ করা হয় তখন অঙ্কগুলির ক্রম বিপরীত হয়ে যায়। সংখ্যাটি কত? তাহলে অঙ্কের গুণফল 12। তাহলে তুমি বলে 3 4 12, 3 4 12 এই দুটো হতে পারে, 6 দুকোনি 12 এটাও হতে পারে, 6 দুকোনি 12 এটাও হতে পারে। এবার এর সাথে যে আমি 9 যোগ করব সংখ্যাগুলির ক্রম বিপরীত হবে। তাহলে 9 যোগ করলে, চলো দেখি 9 যোগ করলে কি হয়। আমি বলেই দিয়েছি এগুলো অপশান টেস্ট করবা। 9 যোগ করলে কত হবে? 43। তাহলে এটাই হয়ে গেল, বিপরীত হয়ে গেল না, ক্রমটা বিপরীত। তাহলে আর দেখারই দরকার নেই, সংখ্যাটি হলো 34। তাহলে হ্যাঁ, বাকিগুলোই করে দেখবে, হবে না। একটি পূর্ণ সংখ্যার মধ্যে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1495। যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় ভাগফল হয় 8 আর অবশিষ্ট হয় 25। বেশ, উভয় সংখ্যার যোগফল কত? তাহলে বলছে যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য বলে দিয়েছে 1495। তাহলে যখন বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, বড় সংখ্যা মনে করো এক্স, তাকে ভাগ করছি আমি ওয়াই দিয়ে, তাহলে ভাগফল বলে দিয়েছে 8 হবে আর ভাগশেষ কত হবে? 25 হবে। ভাগফল 8 হবে আর ভাগশেষ কি হবে? 25 হবে। তাহলে আমাকে বের করতে হবে এই দুটো সংখ্যার যোগফলটা কত হবে। এই দুটো সংখ্যার যোগফল কত হবে? তাহলে তুমি বলবে যে দাদা এখানে অ্যাকচুয়ালি দুটো সংখ্যার পার্থক্য বলে দিয়েছে, তাই না? দুটো সংখ্যার পার্থক্য কত বলে দিয়েছে? এক্স থেকে ওয়াই বাদ দেব, এটা বলে দিয়েছে 1495, তাই না? আর তোমরা যাকে ভাগ করা হয় তাকে কি বলে বলো? ভাজ্য বলে। এখানে একটা সূত্র তোমরা সকলেই জানো, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা সেই ছোটবেলায় কিন্তু এই সূত্রটা শিখেছো। আর এ তো সব খুবই সহজ জিনিস, তাই না? তাহলে বলবে যে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এক্সকে তো ভাজ্য, এক্স ভাজ্য, মাঝখানে যে থাকে সেই তো ভাজ্য। এক্স ইজ ইকুয়াল টু কী বলো? ভাজক, মানে ওয়াই গুণ 8, তার মানে 8x প্লাস কত হবে? পরের লাইনে আমি 8y, সরি 8y যোগ 25 বলবো, 8y যোগ 25। পরের লাইনে আমি কি লিখবো? এক্স মাইনাস 8y ইজ ইকুয়াল টু 25। এইবার তুমি বলবে যে এইটা একখানা ইকুয়েশন এলো আর এইটা আর একটা ইকুয়েশন হলো, 1 আর 2। তাহলে এই দুটো যদি বাদ দিই, মানে 1 থেকে 2 যদি আমি এখন বাদ দিই, তুমি বলবে যে এক্স এক্স কেটে যাবে এবং মাইনাস ওয়াই
তার থেকে বাদ দেবো -8y, মাইনাসে মাইনাসে তাহলে কি হয়ে যাবে, +8y হয়ে যাবে না? এবং বাদ দিলে এই পাশে পড়ে থাকবে 7y, তা আবার প্লাস হয়ে গেল কিন্তু। আর ওই পাশে পড়ে থাকবে 1495 থেকে বাদ যাবে 25। তাহলে y ইজ ইকুয়াল টু আমি কত পাবো, 1495 থেকে 25 বাদ গেলে 70 হবে, বাই 7। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 অক্ষে 7, 0। তাহলে y এর ভ্যালু কত এলো, 210। তাহলে y এর ভ্যালু যদি 210 হয়, তাহলে এখানে আমি বসিয়ে দিই x ইজ ইকুয়াল টু, ওয়াইটা ওপাশে গিয়ে যোগ হবে, তার মানে 1400, সাথে যদি 210 যোগ করি, 1495 সাথে 210 যদি যোগ করি, তাহলে লাস্টে 5, 9 আর 1 10, 14 আর 3 কত হবে, 1705। এইবার কি বলেছে, উভয় সংখ্যার যোগফল কত হবে। উভয় সংখ্যা বলতে তুমি কি বলছো, এক্স যোগ ওয়াই। তাহলে এক্স তো বেরিয়েছে কত, 1705, আর ওয়াই বেরিয়েছে কত, 210। 210 এই দুটো যদি যোগ করো, তাহলে এখানে কত হবে, 5, আর এখানে কত হবে, 1, আর এখানে 7 আর 2 9, আর এখানে হবে 1, 1915 হবে। 1915 অপশন বি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই হলো একটা কনসেপ্ট গেল। এছাড়া তুমি কি করতে পারতে বলো তো, তুমি বলবে যে দুটো সংখ্যার যোগফল যেহেতু বের করতে দিয়েছে, আচ্ছা, না না না, ওটা করা যাবে না, এটা এভাবেই করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে দেখো, 75 থেকে 97 পর্যন্ত সমস্ত প্রাকৃতিক সংখ্যার যোগফল কত হবে। 75 থেকে 97 পর্যন্ত মানে 75, 76, 77, এইভাবে যদি যোগ করো, যোগ করে কত অবধি যেতে হবে, যোগফলটা 97 পর্যন্ত। তাহলে এই যে সংখ্যাগুলোর যোগফল কি হবে, এটা বার করার একটা সূত্র। কি সে সূত্র, একটুখানি দেখে নিই সূত্রটা। যেখান থেকে সেখান থেকে যদি এরকম সংখ্যা বলে দেয়, 15 থেকে মনে করো বলে দিল 55 অবধি যোগ করো, 15 থেকে 55, বললো যে 20 থেকে 33 অবধি যোগ করো। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি একটা সূত্র জেনে রাখো। সূত্র হলো পদ সংখ্যা বাই 2, পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ যোগ শেষ পদ বা লাস্ট পদের যোগ করলেই কিন্তু যোগফল বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে, যোগফলটা বেরিয়ে যাবে। এই যোগফলেরই সূত্র কি বললাম বলো, পদ সংখ্যা বাই 2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে তুমি বলবে, তাই এখানকার প্রথম পদ তো 75 আর শেষ পদ কত, 97। তাহলে ব্র্যাকেটের ভিতরে তো হলো প্রথমটা পদ 75 আর শেষ পদ তো 97 হবে, এটুকু তো তুমি বুঝেই গেছো। এইবার এখানে কতগুলো পদ আছে সেটা বের করা তোমার কাছে চ্যালেঞ্জের ব্যাপার। তুমি বলবে, দাদা এখানে যদি 1 থেকে শুরু হতো 97 পর্যন্ত, তাহলে 97খানা সংখ্যা থাক। 1 থেকে যদি শুরু হতো 97 পর্যন্ত, তাহলে কত, 97টা সংখ্যা হতো। কিন্তু 1 থেকে কত অবধি নেই, তুমি বললে 1 থেকে দাদা 74 পর্যন্ত কিন্তু নেই। তাহলে 74টা সংখ্যা যদি না থাকে, তাহলে বিয়োগ করলে কতগুলো সংখ্যা আছে পেয়ে যাবে। আমি কি বলছি ভালো করে বলছি, 1 থেকে 97 পর্যন্ত তো 97টা সংখ্যা আছে, সবাই জানো। যার মধ্যে 1 থেকে 74 পর্যন্ত নেই, তাহলে 74টা সংখ্যা নেই, বাদ দিলে বেরিয়ে যাবে। তাহলে 4 আর 3 7, আর 7 8 9, 23টা সংখ্যা আছে এখানে। তাহলে আমি পদ সংখ্যা কত পেয়ে গেছি, 23/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ করে দিলে উত্তর চলে। 23/2 ইন্টু এই দুটো যোগ করলে 7 5 12 2 9 17 হবে এখানে। 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, আর 6 দুগুণি 12, 3 6 গুণ করলে 3 6 18, 8 8 তো অনেক অপশানে আছে, তাহলে গুণটা তো তোমাকে করতে হবে। তাহলে 3 6 18, 8 3 8 24 25, আর 6 দুগুণি 12 2, 8 দুগুণি 16 17। তাহলে এটা কত হচ্ছে, 8 5 আর 2 7, 7 আর 2 9, আর 1 1978। 1978 কোন অপশানে আছে, অপশান ডি হলো সঠিক অ্যান্সার।
আবার অনেকে ডিজিটাল সাম ইউজ করতে পারো, কিন্তু ডিজিটাল সাম আমি এখন বোঝাচ্ছি না। কখন ইউজ করতে পারো ডিজিটাল সাম? যখন এইসব গুণটুন আসে, গুণটুনের মাথার উপর থেকে হেডেকটা সরানোর জন্য ডিজিটাল সাম ইউজ করা হয়। চলে আসি তার পরের প্রশ্ন, যদি এতকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত? দেখো, ভাগ করছো কত দিয়ে? 9 দিয়ে ভাগ করছো। কাকে ভাগ করছো? 2 টু দি পাওয়ার 305 প্লাস 303কে ভাগ করছো 9 দিয়ে। তাহলে কত ভাগশেষ হবে সেটা বের করো। তাহলে তার আগে তুমি কনসেপ্টটা শিখে নাও। কনসেপ্ট হলো এই যে, মনে করো মনে করো 5-এর মাথায় 20 তাকে ভাগ করছো 4 দিয়ে। তুমি বলবে যে দাদা 5কে যদি 4 দিয়ে ভাগ করি, 5কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তো 1 ভাগশেষ থাকে। কত ভাগশেষ থাকে? 1। কিন্তু এরকম কতগুলো 1 থাকবে? যেহেতু পাওয়ারে 20 আছে, 20খানা 1 থাকবে। আর 20খানা 1কে গুণ করলে সেই তোমার একই হয়। কত হয় ভাগশেষ? একই হয়। কিন্তু বিষয়টা যদি এরকম হতো, 4-এর মাথায় 20 তাকে ভাগ করছো 5 দিয়ে, তুমি বলবে যে দাদা এইবার হলো বেশ ভালো বিষয় বলেছো। 5 হলো বড় হয়ে গেল না, বড় দিয়ে ভাগ করছি ছোটকে। আচ্ছা বলো, আগে 4কে কি কখনো 5 দিয়ে ভাগ করা যায়? তুমি বললে 4কে তো 5 দিয়ে ভাগ করা যায় না, 5 অক্ষে 5 বাদ গেলে তাহলে অ্যাকচুয়ালি তো ভাগ অ্যাকচুয়ালি যায় না, কিন্তু আমি জোর করে লিখতে পারি -1 ভাগশেষ। কত ভাগশেষ লেখা যেতে পারে? -1। তাহলে -1 যদি ভাগশেষ লিখি তাহলে কতগুলো সেটা? 20খানা। আর 20খানা -1 অ্যাকচুয়ালি গুণ করলে 20খানা -1, আমরা জানি জোড় সংখ্যক বার মাইনাস গুণফলকে গুণ করলে প্লাস হয়ে যায়, কেননা মাইনাস মাইনাসে কি প্লাস। তো তাহলে জোড় সংখ্যক বার যদি গুণ করি, 20 তো জোড় সংখ্যা, তাহলে এখানে কি হয়ে যাবে? +1ই হবে। কিন্তু এরকম যদি বলতাম 7 টু দি পাওয়ার 19/8 দিয়ে ভাগ করব, তখন বলবে 7কে 8 দিয়ে ভাগ করলে -1, কিন্তু -1 কতবার? 19 বার তো। আর 19খানা তো বিজোড় সংখ্যা, তাহলে 19খানা -1 গুণ করলে সেই -1ই পড়ে থাকবে। আর -1 ভাগশেষ তো কোনোদিন হতে পারে না। তাহলে -1 যদি ভাগশেষ না হতে পারে, তখন কি করতে হয়? নিয়মটা যেটা দিয়ে ভাগ করছো সেটা যোগ করে দিতে হয়। তাহলে 8 - 1, তাহলে উত্তর কত হবে? 7। যেমন আমি বলতে পারি এইটার ক্ষেত্রে যে -1 তো জোর করে লেখা অ্যাকচুয়ালি, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 4কে, তুমি বলবে যে ভাগই যাবে না, তাহলে ভাগশেষ কিন্তু সেই 4ই পড়ে থাকবে। আর এই 4টা কি করে পাওয়া গেল? তুমি বলবে যেটা দিয়ে ভাগ করছি তার সাথে এই -1টা যোগ করে দিলেই হয়ে যাবে 4, তাই না? দেখো, তাহলে এইটুকু তো বুঝলে। তার মানে এখানে অ্যাকচুয়ালি যেগুলো আমি সব প্রশ্নগুলো করলাম, দেখো সবকটার একের গ্যাপ। কতর গ্যাপ? একের গ্যাপ আছে, তাই না? এক কম অথবা বেশি। কিন্তু আমি যদি বলি দুইয়ের মাথায়, মনে করো দুইয়ের মাথায় 18 তাকে ভাগ করছি 9 দিয়ে। 2-এর মাথায় 18 তাকে ভাগ করছি 9 দিয়ে। তাহলে তুমি বললে দাদা এখানে তো আর একের গ্যাপ নেই। তাহলে একের গ্যাপ যতক্ষণ নেই, একের গ্যাপ তুমি তৈরি করো। একের গ্যাপ তুমি কি করবে? তৈরি করবে। তৈরি কি করে করব? তুমি বলবে যে এখানে 2 দিয়ে না 8 বানানো যায়। 2 দিয়ে কত বানানো যায়? 8। আর কতগুলো 2 লাগে 8 বানাতে গেলে? 3টে 2 লাগে। তাহলে একটা কাজ করি, 3টে 2কে আলাদাভাবে ভেঙে নিই। তাহলে 3 6 18, তাই না? উপরে যে পাওয়ারটা রয়েছে সেটাকে কিভাবে ভাঙলাম? 3 6 18তে ভাঙলাম। আর তাকে 9 দিয়ে ভাগ করছি। তাহলে পরের লাইন আমি কি বলবো? এই 3খানা 2 এরা মিলে কত তৈরি করে? এরা মিলে 8 তৈরি করে। তাহলে 8-এর মাথায় 6 তাকে ভাগ করছি 9 দিয়ে। এইবার তুমি বলে 9 দিয়ে 8কে ভাগ করলে তো -1 থাকে। আর -1 কতগুলো? 6খানা। আর জোড় সংখ্যক বার গুণ করলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। তাহলে +1 ভাগশেষ। তাহলে চলো এখানেও আমরা করে দেখি এখানে কি হবে। তুমি বলবে যে কত? 9 দিয়ে ভাগ করছো 2, এখানে কতগুলো আছে? 305খানা। তাহলে 305খানা 2-এর মধ্যে আমি 3-এর মাল্টিপিল আকারে আগে বের করে রাখবো, হ্যাঁ? তাহলে আগে আমি এইটাকে ডিল করে নিই, হ্যাঁ? 2-এর মাথায় 305 তাকে ভাগ করছি 9 দিয়ে।
আর এক্সট্রা আমার এইখানে কি আছে 303কে 9 দিয়ে ভাগ করছে। আচ্ছা এইটাকে তো তুমি ডাইরেক্ট ভাগ করতে পারো, 9 দিয়ে ভাগ করলে 3 নং 27 পড়ে থাকে 3, 33, 3 নং 27 আর 6 33, তার মানে এইদিকে তো 6 পড়ে থাকলো, ওটাকে আলাদাভাবে করে দিলাম। আর এইটাকে দেখি, এইটাকে আমি কি বলবো, 2 এর মাথায় 3 এর মাল্টিপিল আকারে লিখতে হবে। তাহলে 3 এর মাল্টিপিল আকারে আমি 303 পর্যন্ত লিখতে পারি। 3 গুণ 101 যদি করো, তাহলে 3 গুণ 101 করলে 303 যোগ কত এক্সট্রা 1, ভালো করে বুঝবে কিন্তু এখানে 300, সরি যোগ হলো 2, কারণ 305 বানাতে হবে তো, তাই না? তাহলে 301 অবধি 303 পর্যন্ত কিভাবে বানালাম, 3 গুণ 101, 3 গুণ 101 করলে 303 হলো। আর এই 2টা যদি এক্সট্রা করি, বা তোমার এরকম করার দরকার নেই, আমি তোমাকে অন্যভাবে বলছি। উপরে কত আছে পাওয়ারে, 305, উপরে কত আছে সেটা দেখে নাও, 305 খানা 2 আছে উপরে। চলো এখানে কতগুলো 2 আছে, অ্যাকচুয়ালি 305 খানা 2 আছে। এইবার 305-এর মধ্যে আমি 3-এর মাল্টিপিল আকারে নেব। তাহলে তুমি বলবে 2 এর পাওয়ারে 3 গুণ 101 করলে, 3 গুণ 101 যদি করি তাহলে কি হচ্ছে, 3 গুণ 101 করলে হবে 303, কি থাকবে 303। তাহলে 303 খানা 2 তো নেওয়া হয়ে গেল, আর পড়ে থাকলো কতগুলো 2 বলো, পড়ে থাকলো 2টো 2 পড়ে থাকলো, পাশে আমি লিখে রাখলাম। আশা করি বুঝেছো। তাকে আমি ভাগ করছি 9 দিয়ে, ভালো করে বুঝে নাও। 3 গুণ 101 করলে 303টে হয় 2, আর পড়ে থাকলো আরও 2টো 2, আরও 2টো 2 পাশে গুণ আকারে লিখে রাখলাম, ঠিক আছে? এইবার বোঝো, এই যে 2 এর মাথায় 3 যেটা লিখেছি, এটা কত বানায়, 8 বানায় না? তাহলে এটা যদি 8 বানাই, তাহলে 8-এর মাথায় কত বলবো আমি, 101, তাকে ভাগ করছি 9 দিয়ে, আর এর সাথে কিন্তু গুণ আছে, 2 দুগুণই কত, 4। এইবার বলো, এইখানে যদি ইয়েটা করতাম, এইখানে যদি করতাম, মনে করো 8-এর মাথায় 101, তাকে যদি 9 দিয়ে ভাগ করতাম, তুমি বলবে যে -1 ভাগ শেষ। এবং এই -1 কতগুলো, 101 খানা, আর তার সাথে গুণ আছে 4, কিন্তু গুণ আছে, হ্যাঁ। তাহলে 101 তো বিজোড় সংখ্যা, তাহলে তুমি বলবে -1ই হবে, -1ই থেকে যাবে, আর 4 দিয়ে গুণ করলে -4 হয়ে যাবে। এবার আমি তোমাকে কি শিখেছিলাম, যদি কখনো ভাগশেষ নেগেটিভ আসে, তাহলে যেটা দিয়ে ভাগ করছো সেটা যোগ করে দেবে। তাহলে 9 যোগ করে দাও, ভাগশেষ যেহেতু নেগেটিভ এসেছে, 9 যোগ করে দিলে কত হবে বলো, 5। তাহলে এখানকার ভাগশেষ কত, 5। আর এই দিকে আরও এক্সট্রা ছিল 6, তাহলে 5 যোগ 6, মোট কত, 5 আর 6 11 ভাগশেষ থাকবে। কিন্তু 11কে আবার তো তুমি 9 দিয়ে ভাগ করতে পারো, তাই না? 11কে তো আবার 9 দিয়ে ভাগ করতে পারো। তাহলে ভাগ করতে পারলে আরও ভাগ করবে তুমি। তাহলে ভাগ করলে কত হয় বলো, 9কে 9 পড়ে থাকবে 2, তাহলে 2 হলো ভাগশেষ। তাহলে অ্যান্সার কত আমি লিখব, 2 হলো এখানকার অ্যান্সার। ঠিক আছে, আস্তে আস্তে বুঝে নেবে জিনিসটা, খুব সিম্পলি করিয়ে দিয়েছি কনসেপচুয়ালি। আচ্ছা, তার পরের প্রশ্ন কি বলছে, 286, 1001 আর 2420, ঠিক আছে? বলছে যে কে ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা হলো এক্স। তাহলে 3টে সংখ্যাকেই ভাগ করতে পারে, 3টে সংখ্যাকেই ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা, যদি কোনোদিন এরকম অঙ্ক পাও, এই বৃহত্তম শব্দটা থাকলেই তুমি কি করে দেবে, গসাগু। কি করে দেবে বলো, গসাগু। তাহলে 3টে সংখ্যাকেই ভাগ করতে পারে এমন বৃহত্তম সংখ্যা আগে কি সেটা বের করতে হবে। 286, 1001, আর কি বলছে 2420, বলো এদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে, গসাগু। আচ্ছা, গসাগু বের করতে গেলে ভাগ প্রক্রিয়ায় তুমি করতে পারো, ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো, ঠিক আছে? যে কোনো, এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি গসাগু কত হবে। এখানে গসাগু দেখেই বোঝা যাচ্ছে, দেখো এই সংখ্যাটা 6 আর 2 8 হয়, আর মাঝে কি আছে, 8। এখানেও একটা একটা অল্টারনেটের যোগফল কত, 1 হয়।
এখানেও অল্টারনেটের যোগফল 4 আর 0 4 2 2 4, তার মানে সবাই কিন্তু 11 দ্বারা ভাগ যায়, তাই না? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম আশা করি সবাই জানো, যে অল্টারনেট অঙ্কগুলোর যোগফল 11 হলে অল্টারনেট অঙ্কগুলির যোগফলের গ্যাপ যদি 11 বা 0 হয়, তাহলে আমি কি বলবো, সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। যেমন আমি একটুখানি বলে দিই তোমাকে, 2 আর 6 লিখেছিলাম তো, অল্টারনেট সংখ্যা মানে কি 6 আর 2 8, আর আর পড়ে থাকলো কি এই 8, এদের গ্যাপ কত 0 না, তাহলে আমি বলবো যে 11 দ্বারা ভাগ যাবে। তাহলে 11 এদের গসাগু হয়ে যাবে কিন্তু, কেননা 11 দিয়ে এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়। তাহলে এই গসাগুর ভ্যালু কত বললাম আমি 11, তাহলে এক্স এর ভ্যালু যদি 11 হয়, তাহলে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি x/2। তাহলে 11কে 2 দিয়ে যদি ভাগ করো, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5.5, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 1086। যখন আমরা বৃহত্তম সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, তখন আমরা ভাগফল হিসাবে 6 আর অবশিষ্ট হিসাবেও 6 পাই। তাহলে বড় সংখ্যাটা কত আমাকে বের করতে হবে। তাহলে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য বলে দিয়েছে 1086। ও, এই অঙ্ক কি আমি করেছি আগে? তুমি বলবে হ্যাঁ, এই অঙ্ক করেছি। দুটি সংখ্যা মনে করো এক্স আর ওয়াই এর মধ্যে গ্যাপটা কত 1086। আর বলছে যে যদি আমি বড় সংখ্যাটিকে তাই না, এক্সকে যদি ওয়াই দিয়ে ভাগ করি, ভাগফল হবে 6 আর ভাগশেষ হবে 6, তাই না? তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করো। চলো তো আমি তোমাকে দেখিয়ে দিই এরকম অঙ্ক আমরা একটু আগে করেছি কিনা। ভাগের এরকম অঙ্ক করলাম যে, হ্যাঁ এই যে 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, আর এই যে আমরা এখন যেটা করছি 15 দাগের অঙ্ক সেম। অবশ্যই নিজে করবে এবং অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু কত হলো অবশ্যই কমেন্ট করবে। চলো তারপরে 16 দাগের অঙ্কটা কি বলছে দেখি। ওয়াই সংখ্যাটিকে 225 দিয়ে ভাগ করলে 33 ভাগশেষ থাকে। একই সংখ্যাটিকে 15 দ্বারা ভাগ করলে জেড অবশিষ্ট থাকে। তাহলে জেডের মান কত? খুব ভালো একটা প্রশ্ন, আর খুব আসে পরীক্ষায় এই অঙ্ক, একদম কমন একটা অঙ্ক বলতে পারো। বলছে ওয়াই সংখ্যাটিকে যদি 225 দিয়ে ভাগ করো, তুমি বলছো যে ভাগশেষ থাকে কত 33। ঠিক এই ওয়াই সংখ্যাটিকে যদি এবার 15 দিয়ে ভাগ করো, তুমি বলবে যে ভাগশেষ, দেখো অ্যাকচুয়ালি 225 এরই তো মাল্টিপিল 15, তাই না? কেননা 15 আর কত, 15 গুণ 15 করলেই কিন্তু তোমাদের 225 হয়, তাই না? তাহলে আমি বলবো যে 225 দিয়ে ভাগ করে যদি 33 হয়, 15 তো এই 225-এরই মাল্টিপিল, তাহলে এক্ষেত্রেও ভাগশেষ কিন্তু 33ই হবে, যেহেতু 15টা এই 225-এর মাল্টিপিল হলো বলে, কিন্তু না হলে হতো না কিন্তু। তাহলে তুমি বলে যে 33ই ভাগশেষ হবে, এবং সেক্ষেত্রে আরও ভাগ যাবে। 15 দুগুণি কত 30 ভাগশেষ যেহেতু যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত 3। তাহলে আমি কত উত্তর লিখবো, 3 হলো এই অঙ্কের উত্তর। আর এইটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 398, 437 আর 5425-কে ভাগ করলে যথাক্রমে 7, 12 আর 2 ভাগশেষ থাকে? তাহলে এই অঙ্কটা পুরো মুখস্থ করে রাখো। সবচেয়ে বড়, এই সবচেয়ে বড় শব্দটা থাকলেই না সবাই কিন্তু জানে যে কি করতে হয়, অঙ্কে গসাগু করতে হয়। তাহলে 398-কে ভাগ করলে কত ভাগশেষ, 7 ভাগশেষ। 437-কে যদি ভাগ করো কত ভাগশেষ, 12 ভাগশেষ। আর 5425-কে যদি ভাগ করো তাহলে 2 ভাগশেষ। তাহলে তুমি বলে এই ভাগশেষগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে কি ভাগ মিলে যাবে, এটাই তো বলবে নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা বাদ, হ্যাঁ এটাও হবে, ঠিক আছে। এখানে 5 হবে, তাই না? 5 2 4,
আচ্ছা এখানে যদি বাদ দিই তাহলে 3 2 5 4, তাহলে বলো এই যে ভাগশেষ যেগুলো থাকছে সেগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তুমি কি বলবে, ভাগ তো মিলে যাবে। তার মানে ভাগ মিলে যাবে, তার মানে কি এই সংখ্যাগুলোর গসাগু করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে যখনই আমাকে এই ধরনের অঙ্ক দেবে যে এত এত এতকে ভাগ করলে এত এত তো ভাগশেষ থাকে, যত ভাগশেষ থাকবে সেগুলো বাদ দিয়ে দিয়ে যেগুলো পাবে সেগুলোকে ভাগ করলে নিশ্চয়ই মিলে যাবে। আর একে একে আর একে ভাগ করলে ভাগ মেলে, সেই সংখ্যার নাম কি, ওদের গসাগু। আর আমি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তুমি যদি দেখো 11 দিয়ে কি প্রথমটা ভাগ যাবে, তুমি বলবে না 11 দিয়ে যাবে না, 15 দিয়ে তো যাবেই না প্রথমটাকে। আর 17 দিয়ে যদি যাই 17 দুগুণে 34, হ্যাঁ 351, 17 দিয়ে হয়ে যাবে দেখবে। তারপরে 317 পড়ে থাকলো, হ্যাঁ 585, হ্যাঁ হয়ে যাবে। তাহলে 17ই হলো এই মানে এই সংখ্যাগুলোর কিন্তু গসাগু। অপশান দেখে কিন্তু তুমি এখানে করে দিলে, তাই না। চলে আসি তার পরের অঙ্ক। এককের অঙ্ক নির্ণয় করতে হবে। এককের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক, এককের অঙ্ক। আচ্ছা যে কোনো সংখ্যাকে না 4 বার গুণ করার পর সে না আবার ফিরে আসে এককের অঙ্কে। যে কোনো অঙ্ককে 4 বার গুণ করার পরে তার এককের অঙ্কে আবার সেই অঙ্কটাই ফিরে আসে। কেন দেখবে, মনে করো 3কে 4 বার গুণ করি, হ্যাঁ 3কে কতবার গুণ করি, 4 বার। বলে 3 3কে 9, 3 নং 27-এর 7, 3 7 21-এর 1। এবার যেই আবার 3 দিয়ে গুণ করবে, 3 অক্ষে 3, দেখো আবার 3 ফিরে এলো না। চলো দেখি 7কেও 4 বার গুণ করে তোমাকে দেখাই। 7 7 49-এর 9, 7 নং 63-র 3, 3 7 21-এর 1। এবার যেই আবার 7 দিয়ে গুণ করবে, 7 অক্ষে 7। যে কোনো অঙ্ক, পৃথিবীর যে কোনো অঙ্ক বলতে তোমার কয়টা, 9টা 10টাই তো অঙ্ক, তাই না। 10টাই অঙ্ক, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এবার তাদেরকেই তো এদিক ওদিক করেই তো প্রচুর সংখ্যা বানানো হয়েছে, তাই না। তাহলে অঙ্ক হলো এই 10টা। আর যে কোনো অঙ্কের ক্ষেত্রে 4 বার গুণ করার পরে সে আবার ফিরে আসে, কিন্তু ইউনিট ডিজিটের কথা বলছি, হ্যাঁ। আর অনেকে তো আর ফেরারই দরকার নেই, যেমন 6কে যতবারই গুণ করো না কেন 6 6 36-এর 6ই দেবে, তাই না। তাহলে এদের নিয়ে মাতামাতি করার দরকার নেই, তুমি এইটুকু বুঝেছো যে সব থেকে ম্যাক্সিমাম 4 বার গুণ করার পরে সে আবার ফিরে আসবে। তাই এককের অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে পাওয়ারগুলোকে 4 দিয়ে কাটাতে হয়, পাওয়ারগুলোকে 4 দিয়ে কাটাতে হয়। কেননা 4 দিয়ে কি হবে, 4 বার গুণ করার পরে তো ও ফিরেই আসে। তাহলে 4 মানে 0 বিষয়টা। তাহলে 4 দিয়ে পাওয়ারকে কাটাবে এককের অঙ্ক বের করার ক্ষেত্রে, হ্যাঁ। এইবার দেখো প্রথমটাকে 4 দিয়ে যদি আমি কাটাই, 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমি কি বলবো, লাস্ট দুটো অঙ্কই নিশ্চয়ই ভাগ করব। কারণ একটু আগেই তোমাদের 4 দ্বারা ভাগ করার নিয়ম আমি শিখিয়েছিলাম। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 4 বারং 48, পড়ে থাকে কত, 1 ভাগশেষ, তাই না। এখানে 4 বারং 48 পড়ে থাকে কত, 2 ভাগশেষ। এখানে 4 বারং 48 পড়ে থাকে কত, 3 ভাগশেষ। তাহলে যেগুলো ভাগশেষ পড়ে থাকে সেগুলো আমি লিখে নিলাম। এইবার বলো এর ইউনিট ডিজিট কত আছে, 3। 3কে কতবার গুণ করব, 1 আছে যেহেতু 3কে 1 বার গুণ করব, 3ই হবে। আচ্ছা এখানে 3কে কতবার গুণ করবে, তুমি বলে 2 বার, 3 3কে 9 হবে। এখানে 3 আছে, 3কে কতবার গুণ করব, 3কে 3 বার গুণ করব, তাহলে 3 3কে 9, 3 নং 27-এর 7 লিখবো। শুধু ইউনিট ডিজিটটাই লিখবো, হ্যাঁ। তাহলে এবার সব কটাকে যদি যোগ করি, 9 এর সাথে 16, 16 আর 3-এ কত, 16 17 18 19, তাই না। তাহলে 19-এর লাস্ট ডিজিট কত, 9। তাহলে 9 লিখে দেবো এর কিন্তু ইউনিট ডিজিট, ঠিক আছে। চলে আসি তার পরের প্রশ্ন। ইউনিট ডিজিটের উপরে আরও আমি অঙ্ক করব কিন্তু, হ্যাঁ এ তো সবে শুরু হলো, তোমাদের আরও ভালোভাবে আরও বুঝিয়ে দেবো। 19 দাগের অঙ্ক কি বলছে, সবচেয়ে ছোট কোন সংখ্যাটিকে 6 8 10 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4 6 আর 8 অবশিষ্ট থাকে। তো তুমি তো একটু আগেই শিখলে যে কোন সংখ্যাটিকে কি বলছে, কোন সবচেয়ে ছোট, আচ্ছা 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 সরি সরি, এবার দেখো সবচেয়ে ছোট বলেছে কিন্তু, হ্যাঁ সবচেয়ে ছোট কোন সংখ্যাটিকে 6 8 10 দ্বারা ভাগ করবে। এইবার হ্যাঁ এই অঙ্কটার সাথে এই অঙ্কের পার্থক্য বুঝতে হবে। সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা, এখানে দ্বারা ভাগ করবে এদেরকে। আর এইখানে কি বলেছে, কোন সংখ্যাটিকে এদের দিয়ে ভাগ করবে। শোনো, এই ছোট আর বড় বললে, ছোট বললে লসাগু আর বড় বললে গসাগু, এই কথাটা একটু অনেকে মুখস্থ বা ট্রিক হিসাবে নিয়ে নেয়, তোমরাও নিয়ে নাও একই কথা।
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি দেখি 6, 8 আর 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আর ভাগশেষ কত কত বলে দিয়েছে যদি তুমি একটু লক্ষ্য করো, 4, 6 আর 8। আর সব ক্ষেত্রে দেখো কতর গ্যাপ, 2 এর গ্যাপ না? সবার ক্ষেত্রে 2 এর গ্যাপ রয়েছে, তাই তো? তাহলে এই অঙ্কের নিয়ম হলো, যেগুলো দ্বারা ভাগ করছো এদের লসাগু করে, এদের লসাগু করে 2 বাদ দিয়ে দেওয়া। নিয়মটা মনে রাখবে, হ্যাঁ? কোনটা বাদ দিয়ে দেওয়া? এই গ্যাপটা বাদ দিয়ে দেওয়া, গ্যাপটা বাদ দিয়ে দেওয়া। মনে থাকবে নিয়মটা। কি করবে? 6, 8, 10 দ্বারা বিভাজ্য যদি বলে, না 6, 8, 10 দ্বারা ভাগ করলে 4, 6, 8 ভাগশেষ থাকবে, তাহলে ওদের মধ্যে গ্যাপটা কত? 2। তাহলে এদের মানে নিয়মটা কি? যেগুলো দ্বারা ভাগ করছো তাদের লসাগু করে 2টা বিয়োগ করে দেওয়া। তাহলে বলো 6, 8, 10-এর লসাগু কত হবে? 6, 8, 10-এর লসাগু হবে, তোমরা সেই সিঁড়ি ভেঙে করেছো, কি করেছো? ভেঙে ভেঙে করেছো। 2 দিয়ে যদি কাটো, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, এবার গুণ করে দিতে হবে। আর তো কিছু যাচ্ছে না। তারপর যা 20, 3 গুণি 60, 60 দুগুণি 120। এবার 120 থেকে যদি 2 বাদ দিয়ে দাও লসাগু থেকে, তাহলে হবে কত? 118। তাহলে 118 হবে এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে আছে এসব জিনিস করে না, হ্যাঁ? অনেক সহজ একটা নিয়ম আছে, পরে আস্তে আস্তে তোমাকে শেখাবো, হ্যাঁ? আচ্ছা। ও, আমি ভাবছিলাম যে শেখাবো না, পরের অঙ্ক এমন দিয়ে দিয়েছে যে তোমাকে শেখাতেই হবে। চলো তাহলে ট্রিক্সটা আমি শিখিয়ে দিই তোমাকে। কি বলছে? সব 7 অঙ্কের, এবার দেখো ভালো করে বোঝো। দেখো তোমাকে এবার গুলিয়ে দেওয়ার জন্য কিভাবে অঙ্ক লিখেছে, বড়। তুমি যেন আবার গসাগু করতে চলে যেও না, হ্যাঁ? দেখো 7 অঙ্কের সবচেয়ে বড় কোন সংখ্যা, যেটিকে এত এত দ্বারা ভাগ করলে, তাহলে বিষয়টা আগে বোঝো যে বড় সংখ্যাকে এদের দিয়ে কি করবে? ভাগ করবে। তাহলে সেক্ষেত্রে লসাগুই করতে হয়। কিন্তু অনেকে ওই যে যারা ট্রিক্স ইউজ করে যে বড় বলেছে মানে গসাগু করব, সেটা করলে হবে না। কিন্তু কি করতে দিয়েছে সেটা বুঝতে হবে। বড় সংখ্যা যেটিকে এত এত দ্বারা ভাগ করলে এত 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 ভাগশেষ থাকবে। তাহলে চলো দেখে নিই গ্যাপটা কত। 10, 15, 20, 24, 30, তাই না? এদের দিয়ে ভাগ করব, আর ভাগশেষ কত? 6, 11, 16, 20 আর 26। সবার মধ্যে গ্যাপ দেখো তুমি, গ্যাপটা কত বলবে? তুমি বলবে গ্যাপটা হলো 4। তাহলে নিয়ম কি? লসাগু করো, লসাগু করে কি হলো? কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, কি করবে? তুমি বলবে যে লসাগু করে নিয়ে, লসাগু লসাগু করে নিয়ে তার থেকে বাদ দেওয়ার জন্য কথা কত? 4 বাদ দেওয়ার কথা। কিন্তু এই লসাগুটা না করলেই শুধু এখানে হবে না, কারণ এখানে তো সব থেকে ছোট সংখ্যা বলেনি। এখানে কি বলেছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছে একে নিয়ে যেতে হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছে যদি তুমি একে নিয়ে যেতে চাও, তাহলে এই লসাগুর কিছু একটা মাল্টিপিল নিয়ে যেতে হবে, লসাগুর সাথে কিছু একটা গুণ করতে হবে, যাতে কিনা সে 7 অঙ্কের মাল্টিপিলের কাছাকাছি যায়, তারপরে গিয়ে 4 বাদ দিতে। আচ্ছা, তুমি বলবে যে তাহলে তো অনেকটাই বড় বিষয় হয়ে গেল। তাহলে এর জন্যই যে ট্রিক্সটা শেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি বলবে যে দাদা, অ্যাকচুয়ালি এই যে লসাগু যেটা হবে, 10, 15 কার লসাগু হবে? 10, 15, 20, 24, 30 এদেরই তো লসাগু হবে। আর 10 যদি কোনো সংখ্যার মধ্যে থেকে যায়, তাহলে তার লসাগুর শেষ অঙ্ক কত হবে? 0। 10 যদি কোনো একটা সংখ্যা হয়, মানে যাদের লসাগু বের করবো তাদের মধ্যে 10 আছে, মানে কি একটা শূন্য আছে, তাহলে লসাগুর শেষে কত হবে? 0 হবে। এবার একে যা দিয়েই গুণ করো না কেন শেষে তো 0ই হবে। আর 0 থেকে যেই তুমি 4 বাদ দেবে, তুমি বলবে যে এর আগে তো অনেক সংখ্যা আছে, তাই না? এর আগে তো অনেক সংখ্যা আছে,
এইবার বলো কোনো একটা শূন্য তার থেকে 4 বাদ দাও, তাহলে এখানে সে 10 ধরে নাও না, তাহলে কত হবে লাস্টে বলো? 6 আর 4 10, তাহলে লাস্ট ডিজিটটা কত আসবে? 6। আর 6 কতগুলো অপশানে আছে? আরে সর্বনাশ, 6ও তো দিয়ে দিয়েছে দুটো অপশানের শেষে, তাহলে হয় এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, তাই তো? তুমি বুঝতেই পারছো কেন 6টা হবে। তাহলে এইবার মনে করো আমি একটু বুদ্ধি করে 6 যোগ করে দিলাম, চলো এই সরি 6 যোগ করে দিলাম কেন, 4 অ্যাকচুয়ালি বিয়োগ করার কথা ছিল, তাহলে 4টা যোগ করে দিয়ে দেখি কি দাঁড়ায়। 4টা যোগ করে দিলে তুমি বলো লসাগুর মাল্টিপিলটা চলে আসবে, 4টা যোগ করে দিলে লসাগুর কি চলে আসবে? মাল্টিপিল। আর বলো 76 আর 4-এ কত হবে? তুমি বলবে 76 আর 4-এ 80 হবে। আর এখানে 56 আর 4-এ কত হবে? তুমি বলবে 60 হবে। এইবার শোনো আর একটা কথা, তাহলে লসাগু করেছি যাদের তাদের মধ্যে বলো 3 আছে কিনা? তুমি বলো হ্যাঁ, 3 5 15, 3 8 24, 3 10 30, 3 আছে। এইবার বলো 3 দিয়েও তো ভাগ যেতে হবে, তাই না সংখ্যাটাকে? তাহলে দেখো 9 9 9 এরা তো সব 3 দিয়ে ভাগ যায় এবং 60টাও 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমি বলবো বি অপশানটা 3 দিয়েও ভাগ যাবে। কিন্তু বলো এখানে সব 9 9 আছে, কিন্তু এখানে আছে 80, 80কে তো আর 9 দিয়ে ভাগ যাবে না, তাহলে এইটা কাটা গেল। দারুণ ট্রিক্স, কিন্তু দারুণ ট্রিক্স অ্যাপ্লাই করলাম, ভালো করে বুঝে নাও কি বলছি। 10 15 20 24 30 এদের লসাগু -4 করলে হয়ে যেত যদি কিনা ক্ষুদ্রতম সংখ্যা বলতো, কিন্তু বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যায় যেতে হবে, তাহলে লসাগুর মাল্টিপিল কিছু করে নিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে বের করতে হবে, তার থেকে 4 বাদ দিতে হবে। তাহলে আমি কি করছি? শর্টকাট বুদ্ধি অবলম্বন করছি, আমি বলছি লসাগুর মধ্যে 0 তো আসবেই, তাই না, শেষ অঙ্কটা, আর তার থেকে যেহেতু 4 বাদ দেবো, তাহলে আমার লাস্ট ডিজিট 6 আসবে, আর 6 আলা অপশান তোমার দুটোই ছিল। আর এইবার যেহেতু 4 ভাগশেষ বলেছিল, এই 4 হলো অ্যাকচুয়ালি লসাগু থেকে কি বাদ দেওয়া হয়েছে, তাহলে 4টা যোগ করে দিলে তুমি বলবে 10 15 20 24 30 দ্বারা ভাগ যাবে, তাহলে 4 যদি আমি এখানে যোগ করে দিই, এখানে আসছে 60, 4 দিয়ে যদি এখানেও যোগ করে দিই কি আসছে? 80। এইবার দেখো 10 15 20 24 30 এর মধ্যে কি আছে? 3 আছে না, তাহলে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা ভাগ যায় না, কেননা 80 ভাগ যাবে না, কিন্তু 60 ভাগ যাবে, তাহলে আমার বি উত্তর আমি কিন্তু করে দিতে পারবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরের তোমাদের নাম্বার সিস্টেমের নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং তোমরা কিন্তু পুরো সুন্দরভাবে সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে, নোট ডাউন করবে এবং কনসিস্টেন্সি বজায় রাখো, আগামী দিনে সত্যিই তুমি চাকরি পেয়ে বেরিয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।